প্রিন্টের ভুট্টা দেখি নাই। এগুলো দেখেন, এগুলো পাহাড়ের জুমে চাষ হয়। আর বাঁশকরল কিনছি 150 টাকা কেজি। এই যে বাঁশকরল, কাটা মশলা রান্নার যে ঘ্রাণ, এটা পুরাই অন্যরকম। কক্সবাজারে ফালুঞ্জির রেস্টুরেন্টে যে ইলিশ মাছটা খাইছিলাম, আজকে আমি ওইভাবে ইলিশ মাছ রান্না করতেছি। আমার ছেলেটা কালো হয়ে গেছে, দেখেন দর্শক। পেঁয়াজটা এত সুন্দর গলে গেছে, আর পেঁয়াজটা এপার ওপার দেখা যায় তো ক্রিস্টাল ক্লিয়ার। দেখেন, ঢাকায় আসলে বুঝতেছি কি শান্তিতে ছিলাম আমরা তিনজনই, তাই হারাই আছি এখনো। কিন্তু আমরা এত এবার উপভোগ করছি নেচারকে, আমরা কিন্তু ওখানেই আছি। কিন্তু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাজে 10:30। আমরা আজকে ভোর 6:30টায় টেকনিক্যালে নেমে গেছি। পৌঁছাইছি মাত্র 9 ঘন্টায়। এসে হোটেল থেকে নাস্তা কিনে আনছি, মানে আমি নিজেই গেছি, আমি আর হলো সাইফান মিলে নিয়ে আসছি সবজি ডাল একসাথে, ডিম ভাজি তেল ছাড়া আর পরোটা তেল ছাড়া। কফি 1 কাপ খাইছি। খাওয়ার পর থেকে আমি আমার কাজ শুরু করে দিছি। আর এতদিন ঘুরে আসার পরে ভালোই লাগতেছে, কাজেও মনোযোগ ভালোই আছে। আর আমার গাছগুলো বের করছি, গাছগুলো কালকে আমরা যেরকম ভর্তা হয়েছে, আমার গাছও ঠিক সেই রকমই ভর্তা হয়েছে। গাছগুলোতে এখন পানি দিলাম, এই দেখেন একটু পানি দিলাম। কক্সবাজারের মাটি তো আঠালো, গাছটা সরে গেছিলাম, এবার হাত দিয়ে আবার ঠেলা দিয়ে ঠিক করলাম ট্যাঙ্ক ফলের গাছটা। আর খুব কুশি পাতা বের হয়েছিল, এগুলো সব পাতা নষ্ট হয়ে গেছে। খুব মনটা একটু খারাপ। 2 দিন 3 দিন যত্ন করলে আর বড় টবে লাগাইলে ইনশাল্লাহ ও ভালো হয়ে যাবে। এই হলো অবস্থা। সাইফানের পাপা এতক্ষণ জাগনা ছিল, তার একটু অফিসের কাজ করছে আর মোবাইলের ফাইলগুলো, ক্যামেরার ফাইলগুলো নিছে। বাবা ছেলে দুইজনই জার্নি করার পরে গোসল করে এখন এই যে ঘুম দিচ্ছে। কলা বের করলাম, বান্দরবানের কলা। ওখানে দাম কম, কিন্তু নিয়ে আসা খুব কষ্ট। কালকে যদি বৃষ্টি না হয়তো মন মতন অনেক কিছু আনতে পারতাম। আমগুলো বের করছি। একটা আপু 3টা কলা দিছিল, সেই কলা। আনারসগুলো বের করছি, তখন তো বৃষ্টি হচ্ছিল, আনারস একদম পানিতে ভেজা ছিল। বান্দরবানে ওই যে ঘুরতে যায় একটা ফল খাইছিলাম না, রক্ত ফল, সেটাও 2টা ছিল। তারপরে একটা কলা খাইতে পারি নাই, সেটাও নিয়ে আসছি। ভুট্টা সাদার মধ্যে কালো হলুদ, অনেক কালারের ভুট্টা। ভুট্টা তো নর্মালি আমরা হলুদ এই কালারটা দেখছি, কিন্তু এই সাদা ফকফকা সাদাটা দেখি নাই। কালো ভুট্টা কোনো দিন দেখি নাই, প্রিন্টের ভুট্টা দেখি নাই। এগুলো দেখেন, এগুলো পাহাড়ের জুমে চাষ হয়। কি সুন্দর অদ্ভুত। এটা রেসিপি শিখে আসছি, এটা বানাবো। এই যে 1 কেজি ভুট্টা কিনছি, 130 টাকা নিছে। এই যে, আর বাঁশকরল কিনছি 150 টাকা কেজি। এই যে বাঁশকরল, এটা পরিষ্কার করা শিখে আসছি। পাহাড়ি অনেক কিছু আনছি, এগুলো রেসিপি বানাবো। খুবই আনন্দ লাগতেছে দেখে। এই যে এই কচুটা দিয়ে মুরগির মাংস রান্না করা যাবে, গরু মাংস রান্না করা যাবে, হাঁসের মাংস, গরু খাসি সবই করা যাবে। এবং আপনি চাইলে এমনি ভর্তাও করতে পারবেন। এটা না এখানে লাগানো ছিল, কেটলির মতন ছিল এই কচুটা, এটা খুলে গেছে, এই যে এমন ছিল। আমার খুব ইচ্ছা ছিল একটা কাঁঠাল আনবো, কিন্তু কালকে এত বৃষ্টি, আমি যে এই যে এগুলো জিনিস এই যে নিতে নামছিলাম, মরিচ নিছি, পাহাড়ি মরিচ। এটা বলে 2টা দিলেই এত ঝাল। আমাকে রূপা দিছিল, ওটা আমি ডিপ ফ্রিজে রাখছি, আমার এখনও খাওয়া হয়নি। আমি এটা 250 গ্রাম কিনছি। তারপরে এই যে খই, বিন্নি ধানের খই আনছি, এটা খোলাতে ভাজা যাবে, জানি না ভাজতে পারবো নাকি। 1 কেজি আনছি। তারপরে লাল চাল আনছি সাইফানের পাপার জন্য, বিন্নি চাল এটা আনছি, লাল বিন্নি চাল, কালো বিন্নি চাল, আরেকটা হচ্ছে সাদা বিন্নি চাল। 3 রকম বিন্নি চাল 1 কেজি করে নিছি। কি যে আনন্দ লাগছে। এই যে 3টা বিন্নি চাল। একটা ডাল নিছি, ডালটার নাম না আমি আজকে নিজেই ভুলে গেছি। ক্যামেরাতে বলছিলাম আপনাদেরকে আমি নিজে মনে রাখার জন্য। পিউরি ডাল না ডালটা আমি কোনো দিন দেখি নাই। আর সাইফানের পাপার জন্য আমি লাল চাল নিয়ে আসছি। ঢাকাতে লাল চালের দাম তো অনেক বেশি,
ওখানে 100 টাকা কেজি। 1 কেজি হলুদের গুঁড়া, 1 কেজি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এমনি ওরা অনলাইনে 650 টাকা না 600 টাকা করে বিক্রি করে। আমার কাছে মরিচের গুঁড়া নিচ্ছে 350 টাকা কেজি। পরে আমি দামাদামি করছি যখন, তখন 330 টাকা কেজি নিচ্ছে। আর হলুদের গুঁড়া নিচ্ছে 280 টাকা কেজি। বাদাম নিছি, পাহাড়ি বাদাম, যেটা আমরা সিদ্ধ খাইছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম। এই বাদামটা সিদ্ধ করব। এটা 1 কেজি নিছি 240 টাকা নিচ্ছে। তারপরে এটা কি তাল মাখনা, ওখানে 100 টাকার ডাবল দিছিলাম, আমি পরে 50 টাকার নিচ্ছি 100 গ্রাম। ওখানে তাল মাখনা আবাদ হয় এই পাহাড়ে, ফুচকা বানাবো। আর এটা কি, এটা আমি জানি না, আপনারা কমেন্ট করিয়েন। ওরা বলতেছিল এটা রাতে ভিজায় সকালে দুধ দিয়ে খেতে হয়। আমার মনে হয়েছে এটা পিঙ্ক সল্ট কিংবা বিট লবণ এমন টাইপের কিছু। একটু কাছ থেকে দেখেন, এটা জানি না, এটা ওনার কাছে ছিল, আমি বলছি তা 50 টাকা নিচ্ছি। এখানে লাল চাল। এই হলো আমার বাজার। চালগুলোর এমনি ভাত খেতে পারবো নাকি জানি না, ভালোই মোটামুটি ভালোই জিনিস কিনে ফেলছি। বিন্নি চালের কালো যে পিঠাটা কক্সবাজারে খাইছিলাম, নারিকেল দিয়ে পাটিসাপটা, এটা আমি বানাবো ইনশাল্লাহ। এটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বলছে, তারপরে লেবু মশলা দিয়ে ছিটাই খাইতে বলছে। পাহাড়ি ধনিয়া পাতাটা ভালো আছে, ফ্রিজে আসা মাত্রই রেখে দিছে। এই যে এটার ঘ্রাণটা কিন্তু আমাদের নর্মালি ধনিয়া পাতার সাথে মেলে না, পুরাই আলাদা। এটা কাঁচা খেতে হয়, সালাদের সাথে খেতে হয়, ভর্তার সাথে কাঁচা মিলাইতে হয়। এটা তো কালকে আপুটা শিখাই দিছে। আর আমার শাক পানি পানি ছিল, শাকটাই পচে গেছে। এই যে মিষ্টি কুমড়া শাকটা সব পাতাগুলো পচে গেছে। এখন এই যে ফেলে টেলে দিছি, এখন দেখি কি করা যায়। আর সাইফানকে বলছি, সাইফান পাখিগুলোকে একটু দেখে আসো কেমন আছে। সাইফান যে ভাইয়ের কাছে পাখি নিয়ে আসছে। আপনাদেরকে ময়না মিঠুকেও দেখাই দিই। এই যে ময়না মিঠু, ওরে ওরে কেমন আছিলা? আমি তো পাহাড় থেকে ঘুরে আসলাম, সমুদ্র থেকে ঘুরে আসলাম। ওরে ওরে ওরে, ফ্রিজ থেকে একটু চিংড়ি মাছ আছে নাকি দেখে দেখি, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগতো শাকটা। খুব কষ্ট পাইছি এই শাকটা নষ্ট হয়ে যাওয়াতে। কালকে এই শাকটার মধ্যে বৃষ্টির পানি ভরা ছিল, আর রিসোর্ট থেকে বের হওয়ার আগ মুহূর্তে কিনছি না, পানিটা শুকায় আনাও সম্ভব না। আপনারা অনেকে কমেন্ট করছেন, আপু পাহাড়ি কাঁঠাল মিস করিয়েন না, খুব মিষ্টি। ভাগ্যে আর খাওয়া হইল না। তার মধ্যে সাইফানের বাবা পিছলাই পড়ে যাওয়ার পর থেকে মনটা খারাপ হয়ে গেছিল যে কী হচ্ছে আমাদের সাথে। আল্লাহ বাঁচাইছে, ভালোভাবে ঢাকায় আসছি, এটাই কোটি কোটি শুক্রিয়া। এই যে শাক বেছে নেওয়া শেষ। আজকে পাহাড়িদের মতন ছোট ছোট করে টুকরা করতেছি। ওরা এর থেকেও ছোটো টুকরা করে। শুধু রান্দুইটাকে বড় রাখলাম, কারণ আমার ছেলে আবার প্রবলেম করতে পারে। এই যে হাড্ডিগুলোকেও দেখেন, সব টুকরাই আসলে ছোট ছোট করতে হবে। এই কয়দিন আমি আপনাদেরকে কি ভিউ দেখাইছি, আর আজকে দেখেন গাছপালা নাই, ছাদে ছাদে অল্প গাছ, প্রকৃতি নাই বললেই চলে। দালান আর কোঠা, এক অন্য শহর, অন্য জগৎ, অন্য জীবন। ওরা কি করে, পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে রসুনটাও কুটে নেয়, একবারে মিহি করে না, একটু থেতলানো টাইপের। রান্নাতে টেস্টটা পুরাই আলাদা। আর সব টাটকা মশলা দিয়ে টাটকা রান্না করে, তো রান্নাটার ঘ্রাণ একটু অন্যরকম। এই যে মশলা বাটাটা হচ্ছে ওদের এইরকম আদো ভাঙা টাইপের। এটা দিয়ে মুরগি রান্না করে ওরা, ওই যে বাঁশের ভিতরে নর্মালি মুরগিটা রান্না করে, একটা অন্যরকম স্বাদ লাগে। ওটা মশলা, লবণ, হলুদ গুঁড়া, আমি কাঁচামরিচ বাটা দিছি, তো মরিচ দিলে ঝাল হয়ে যাবে। এই যে একটু নামে মাত্র দিলাম। এই যে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। ওরা ধনিয়া খায়, জিরাটা খায় না। এখন ভালো করে মাখায় রাখতে হবে। আদাটাকে ওরা থেতলায় দেয়,
তেলের উপরে পেঁয়াজ, আপনারা ডাইরেক্ট ওদের রান্না খেতে চাইলে তেলের উপরে এটা দিয়ে কষায় কষায় রান্না করে ফেলবেন। আর আমি একটু দারচিনি, এলাচ, লং দিলাম, একটু পেঁয়াজ ভেজে। রান্না করতে করতে খিদা লাগছে, আপুটার দেওয়া কিউকারাডাঙের কলাটা খাচ্ছি। তারা টের পেয়ে গেছে আমি আসছি, সকাল থেকেই জ্বালাচ্ছে, এই রান্না হয়নি, কি খাবার দিব, অপেক্ষা করো। কাটা মশলার রান্নার যে ঘ্রাণ, এটা পুরাই অন্যরকম। বেশি কিছু রান্না করবো না, আমার জন্য একটা মাছ বের করছি, ইলিশ মাছের কাটা মাথা। ভাবতেছি এটা কক্সবাজারের মতন জাল দিই, সাদা সাদা, বেশি ঝোল রাখে না, পানি দেয় না। এই মুরগি ধোয়ার সময় যেই পানিটুকু, সেটা দিয়ে রান্না করে, এক্সট্রা কোনো পানি ব্যবহার করে না, যেমন মাখো মাখো ঝোল খায়। আমার বাড়িতে কলমি শাক সিদ্ধ ছিল, সেটা একটু বাগার দিয়ে নিলাম, বেশি করে আদা কুচি দিয়ে দিছি। আদা কুচিটা দাঁতে পড়লে ভালোই লাগে। কক্সবাজারে ফালুমজির রেস্টুরেন্টে যে ইলিশ মাছটা খাইছিলাম, পরের দিন যায় তো আর পাইনি। আজকে আমি ওইভাবে ইলিশ মাছ রান্না করতেছি। পেঁয়াজটাকে এইভাবে করে গোল গোল করে কেটে নিতে হবে, রিং রিং। কাঁচামরিচ 2 ফালি করে কেটে নিতে হবে। জাস্ট খালি এই রান্নাতে লবণ আর তেল লাগবে, হলুদও লাগবে না। এত ইজি একটা রান্না, মানে কিচ্ছু না, অথচ ইলিশের টেস্টটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল। একটা স্যুপ টাইপের, ভালো লাগছে আমার কাছে। খুব সাধারণ একটা রান্না। লবণ, কথায় বলে না, ইলিশ মাছ যেমন তেমন করে রান্না করলেই টেস্ট, কিছুই লাগে না। তেল মরিচ, এই রান্নাটা হচ্ছে ঠিক সেই রকমই একটা রান্না। অল্প করে তেলও দিয়ে দিলাম। একটু পেঁয়াজ বেশি দেবেন। আলতোভাবে মাছের সব দিকে নেড়ে নুড়ে দিতে হবে। আমরা ইলিশের যে পানি খোলা রান্না করি, এটা তার থেকেও পাতলা ঝোল। মুরগির ফাইনাল লুকটা আপনাদেরকে একবার দেখাই দিই। দেখেন কি যে সুন্দর লাগতেছে। দেখেন সাইফানের পাপাকে একটা কলা খাওয়াই, এত টেস্ট কলা। পাহাড়িরা কলা নিয়ে আসতেছে, রাস্তায় হাঁটতেছে, আশেপাশে লোকজন নিয়ে চলে যাচ্ছে। কি ওই মিস্ত্রিরা কিনছিল ওই কলার ঝুড়িটা পুরাই নিয়ে নিল মিস্ত্রিরা। আমি নিজে চোখে দেখছি। জানো, আমরা ওই ভাইটা, হোটেলের ভাইটা বললো কি, আপনি কলার ছড়ি কত কিনছেন? বললাম 100। কয় আমরা 50-60 করে কিনি। ওরা যে রোডের উপর থাকে। বলতে না বলতেই ঢাকাতেও বৃষ্টি চলে আসছে। ভাত রান্না করছি, তার মধ্যে সেই মাঠটার মধ্যেই হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে দিছি 2টা মরিচ কেটে, আর এখানে রসুন, পেঁয়াজ, 5 ফোড়ন, গরম মশলা গুঁড়া খুব সামান্য দিছি। দিয়ে এই ডালগুলো দিয়ে এই যে কাঁচা আম দেব, ফ্রোজেন করা ছিল। আম, আজকে আমি 3টা রান্নাই অন্যরকম ভাবে করলাম। আমার ছেলেটা কালো হয়ে গেছে, দেখেন দর্শক, এত রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে। আফ্রিকান হইতে ভালো লাগে আমার। আমি শাকটা ভাপায় রেখে দেবো, কালকে ইনশাল্লাহ রান্না করব। সাইফানকে বললাম একটা কলা খাও, সে খাবে না, আমি খেয়ে নিলাম। লবণ দিই নাই তখন, ডালের লবণ শেষ, রান্না বান্না আমাদের শেষ। এত কষ্ট করে
পাহাড় থেকে এত ফ্রেশ শাক নিয়ে আসছিলাম, যা মানে যতটুকু হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া। এটা কালকে যদি চিংড়ি মাছ ফ্রিজে খুঁজবো, আজকে ভাপায় রেখে দেবো, কালকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। খালি ডগাগুলো কি সুন্দর দেখেন। ঘুরে এসে আমি এক নাগারে কাজ করতে পারছি না, যাই একটু ঘুমাইছিলাম, মানে বৃষ্টি হচ্ছিল, ভাতটা মার পেশায় সোফার উপরে শুয়েছি, ঘুমাই গেছি। বেজে গেছে 2টা। এত ঘুরছি না, এখন একটু খারাপ লাগতেছে, একটু শুইতে হবে। আর রাতে জার্নি করে আসছি, তো কেমন জানি এখন লাগা শুরু হয়েছে। আমাদের চাচা বাড়ি থেকে আমাদের জন্য দুধ নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, তার গাছের পানি কুমড়া 2টা নিয়ে আসছে। আমি কালকে ফ্রিজে খুঁজবো বলতেছি চিংড়ি আছে নাকি, তার আগে আল্লাহ তাআলা দেখেন কার মাধ্যমে আমার ঘরে চিংড়ি দিয়ে দিছে। মানে ভাবতেই আমার কেমন জানি একটা গা কাটা দেয়। তো দেশি চিংড়ি পরিষ্কার করে বেছে দেখেন, আর আমার শাক কেবল সিদ্ধ হইল। কি অবস্থা। আমাদের ডিম ছিল না, সাইফানা বাবা ডিম নিয়ে আসলো। কি খবর আপনাদের, কেমন আছেন? আমি তো কি আর বলবো, দুঃখ কষ্ট নিয়ে আসি। সেটা হচ্ছে ব্রাজিল হেরে গেছে, ব্রাজিলের হার নিজের 2 চোখে দেখলাম। মানে বাসে তুলছি 9:30, ধরেন 2 ঘন্টার মতন ঘুমাইছি। 11:30 থেকে 2টার মধ্যে সে কতবার চেক করছি কয়টা বাজে, পরে পুরো খেলাটাই দেখছি। হেরে গেল ব্রাজিল। আপনারা তো ভিডিও এখন আজকেরটা কালকে দেখতেছেন না, পরশুদিন দেখতেছেন, যেহেতু মাঝখানে গ্যাপ গেছে। তো খারাপ লাগতেছে, বাট দেন এগেন খেলার যে মান, মানে যদি স্কোর করতো তাহলে খুব ভালো লাগতো। যাই হোক, ব্রাজিলকে সাপোর্ট করে যাব ইনশাআল্লাহ। যাই হোক, ঢাকায় আসার পরে যেহেতু ঘুম কম হয়েছে, শরীরের মধ্যে খারাপ লাগা কাজ করতেছে, রেস্ট কম হয়েছে। তো আজকের দিনটা চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ঘুমাইতে। এমনি একটু করে রেস্ট নিচ্ছি মাঝখানে, বাট বেশিরভাগ আজকে ফোকাসটা হবে রিকভার করে তাড়াতাড়ি করে আবার আগের রুটিনে ফিরে যাওয়া। এক আপু বলতেছে, কী ব্যাপার, ডায়েট কি শেষ হইলো? আপু, ঘুরতে গেলে না ডায়েট করা যায় না, যতটুকু মেনটেন করা যায় ততটুকু আমি করছি, এটা আমার ওয়াইফ জানে। বাট এখন আমি কিন্তু একটা জায়গায় যদি ডায়েট করি, বাকি 2 জনের তো লাইফটা নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না। আমি তাদের সাথে খাবার খাওয়াটা একটা আনন্দের অংশ, একটা খুশির অংশ। আমি যদি ওখানে শরিক না হই, তখন ওরা খাবে না বা খেতে চাবে না, তো শরিক হয়েছি। আর এটা একটা পার্মানেন্ট লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইলটা হচ্ছে এমন না যে 7 মাস করলাম, 6 মাস করলাম, 1 মাস করলাম, 1 সপ্তাহ, এটা সারা জীবন চালাই যাইতে হবে। ঢাকায় আসলে বুঝতেছি কি শান্তিতে ছিলাম আমরা 3 জনই, তাই হারাই আছি এখনও। কিন্তু আমরা এত এবার উপভোগ করছি নেচারকে, আমরা কিন্তু ওখানেই আছি, কিন্তু এখন পর্যন্ত ঢাকায় আসিনি। আর আমি ঢাকায় আসে মানে আমি একটা জিনিস বানাইছি এর মাধ্যমে থেকে। আমি একটা ঝর্ণার ওয়াটারফলের একটা টেমপ্লেট পাইছি, ওটা আমি বান্দরবান এই ওয়াটারফল লাগাই দিছি। নাইস, দেখাই দিও দর্শকদের পরে। আচ্ছা, আর আপনার আপার উপরে বেশি কষ্ট লাগে, কারণ সে আসার পর থেকে সারা বাড়ি পরিষ্কার করা, এটা তো রান্না করাই করা, লাগে। হ্যাঁ এইটাই। বাথরুমে এক বাথরুম কাপড় ধুইছে, কাপড় ভাবছিলাম ধুইছে। আজকে সব কাপড় ধুবো, কিন্তু বৃষ্টির কারণে আমি সাহস পাইনি। মানে 4 ভাগের 1 ভাগ ধুইছি ধরো। আচ্ছা, অনেকদিন পর রান্না করলা, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো। মন চাচ্ছিল না, 2টা রেসিপির পরে আর মন চাচ্ছিল না, বুঝলা। এই দেখো কি রান্না করছি। ওয়াও, তুমি তো ঘুম। ওই যে আর এই যে- ইলিশ ভাপা, ফালুজি। হ্যাঁ, ফালনজির রান্না করছি একটা, একদম সেম, পেঁয়াজটা ওইভাবে গোল গোল করে আর কাটছি। একটা বাড়ি আর পাহাড়ি মুরগি রান্না করছি। তুমি তো আরেকটা খুশি করে দিলা। একটা ঘটনা শোনো না। হুম, কালকে কি হয়েছে আপনাদেরকে বলি। বাসে যখন ব্রাজিল হেরে গেল, পিছনের আপু বলতেছে কি যে ব্রাজিলও বাড়ি যাচ্ছে, আমরাও বাড়ি যাচ্ছি। তখন আমার এমন জোরে হাসি পাচ্ছিল, মানে আমরা তো সত্যি বাড়ি আসতেছিলামই, ব্রাজিলও বাড়ি গেছে। আর বলতেছিল যে একদিক দিয়ে ভালোই হয়েছে। 7 অফ দেন 7 অফ। একদিক দিয়ে ভালো হয়েছে, কেন জানেন? আমরা মানে যদি আমরা আরেক রাত বান্দরবানে থাকতাম আর যদি মানে হেরে যাইতাম, এই যে দিনটা কিভাবে পার করতাম জানি না। তুমি যে রান্না করছো, এই যে ছোট ছোট পিস করছো, মশলা এত সুন্দর ঢুকছে, আসলে আমি ব্লেসড। এত
ভালো একটা সঙ্গী, জীবন সঙ্গী পাইছি, যার রান্নাও মজা, যার সব কাজও ভালো। সো আলহামদুলিল্লাহ। হাসটা কেন? আচ্ছা সত্যি কথা কইলে কি, তোমাদেরকে ডিম দেই, দাঁড়াও। আমি শুধু এটা ঝোল খাবো। পেঁয়াজ দেখো, এই দেখো সেম ওইভাবেই কাটছি। আমি স্যুপ খাবো লাস্টে। আমাকে একটু স্যুপ দাও এখন। আমি ডিম খাবো না, আমি ডিম খাবো। দাঁড়াও, এক টুকরা করে ডিম খাও, দুইজন দুই টুকরা নাও। এই নাও, তুমি এক টুকরা নাও, তুমি এক টুকরা নাও। ওদের মতন পাতলা পাতলা পেঁয়াজ আমি আপনাদেরকে এইভাবে দেখাইছিলাম। আমার মনে হচ্ছিল কক্সবাজারে থাকার পরে আমি কবে বাড়িতে আসবো এই রেসিপিগুলো রান্না করব। শুধু লবণ আর মরিচ পেঁয়াজ দিয়ে যে ইলিশ মাছের এত স্বাদ হয়, এটা কল্পনার বাহিরে। বান্দরবানে ঝাল খাইতে খাইতে আমার ভিতরটা যে কি পুরা পুড়ছে। ওহ খুব স্বাদ, খুব স্বাদ, ডালটা খুব স্বাদ। পেঁয়াজটা এত সুন্দর গলে গেছে, আর পেঁয়াজটা এপার ওপার দেখা যায় তো ক্রিস্টাল ক্লিয়ার। দেখেন কোনো হলুদ দেয় না। ওফ, মনে হচ্ছে ফালংজিতেই খাচ্ছি। পারফেক্ট রান্না। ইলিশের স্যুপ এটা। হ্যাঁ আসলে বান্দরবানের মতন ঢাকার আবহাওয়া, এত বৃষ্টি, আমি অনেক কাপড় ধুয়েছি 3 বালতির মতন। বাথরুমে আরও আছে, বাজে এখন 4:45। অসম্ভব রোদ, এখন মনে হচ্ছে বারান্দায় দাঁড়ানোই কঠিন। পানি টানি ঝোড়ায় টোড়ায় একবারে আনছি। কিছুক্ষণ আগে বারান্দায় কাপড় আনা তো দূরের কথা, এখানে দাঁড়ানোই যাচ্ছিল না। কালকে সাইফানা বাবা পিছলায় পড়ে গেছিলো, একদম কাদা কাদা হয়ে গেছে প্যান্টটার। এবার সব থেকে ভালো হয়েছে কি, আমরা অল্প কাপড় নিয়ে গেছি, শান্তি মতন সব কাপড় পরছি। খুবই, এই জিনিসটা খুবই ভালো হয়েছে। আসলে ট্যুরে গেলে না কাপড় কম নেওয়াই ভালো। মনের মতন কাপড়ই ধুইতে পারি নাই, তাই হচ্ছে 2 বারান্দা কাপড় হয়ে গেল এই অল্প কয়টাতেই। এই কয়দিন বান্দরবানের আকাশ দেখছেন, আজকে ঢাকার আকাশ দেখেন, মেঘাচ্ছন্ন। যখন তখন আবারও বৃষ্টি আসতে পারে, সব কালো কুচকুচা অন্ধকার। মেঘগুলো আজকে এখানেও চলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মেঘ চলতেছে দেখো, কিছুক্ষণ পরে আমরাই মেঘ দিয়ে হাত দিয়ে ধরতে পারবো। রাত বাজে 7:45। আমরা আমাদের আগের রুটিনে পুরোপুরি ফ্রি নাই, তবে ডিনারটা সকাল সকাল সেরে ফেলতেছি। আপনার আপা বারে বারে বলতেছে বান্দরবানের মতন সবাই যেমন 8টায় ঘুমাইতে যায়, ঘুমাইতে যাইতে, কিন্তু এটা তো আর আমাদের পক্ষে সম্ভব না। আজকে রাতের ঘুমটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা গতকালকে বাসে ছিলাম রাতে। মানে ভাবলেই কেমন যেন লাগতেছে, দিনগুলো অনেক লম্বা। তবে যখনই সুযোগ পেয়েছি তখনই শুয়েছি। এখন মানে একটা ভালো ঘুম না হইলে শরীরটা রিসেট হবে না ভালোভাবে। ইলিশের যেই স্যুপ ছিল, স্যুপের মধ্যে দিয়ে অল্প একটু ভাত নিয়ে মাখায় যা স্বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বান্দরবান থেকে বৃষ্টি ঢাকায় নিয়ে আসছি। আমরা কক্সবাজারেও সুন্দর ওয়েদার নিয়ে গেছিলাম, তো আলহামদুলিল্লাহ ওয়েদারটা আমাদের সাথে ভালোই সাপোর্ট করতেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be